সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিস্টকে। সাথে আছে আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট। শুরুতেই পরিচয় করে দেব আজকের আমাদের অতিথির সাথে। আমার সাথে রয়েছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও জনাব মোহাম্মদ মালেক। চলুন পরিচিত হই অতিথির সাথে। স্বাগত। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক হ্যাপি যে আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ যে আমিও একটা সুযোগ পেলাম দর্শকদের কাছে কিছু বলার জন্য। এনিওয়ে, আচ্ছা, আমি আপনাকে প্রথমেই যে জিনিসটি জানতে চাইবো, আপনি স্ট্যান্ডার্ড এক্সপ্রেস তো বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি প্রতিষ্ঠান। তো এটার এখানে কবে যাত্রা শুরু হলো নিউ ইয়র্কে, বা এটা যাত্রার পেছনের কথা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ওয়েল, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস একটা ইউএসএ কর্পোরেশন, লাইসেন্সড মানি ট্রান্সফার কোম্পানি। এটি বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কর্পোরেশন হিসাবে লাইসেন্স পায় 2010-এর ফেব্রুয়ারিতে। পরবর্তীতে আমরা মানি ট্রান্সফার কোম্পানি হিসাবে লাইসেন্স পাই 2011-র ফেব্রুয়ারিতে, এবং 2011-র ফার্স্ট মার্চ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করি। সেই অর্থে প্রতিষ্ঠানটির অপারেশনাল বয়স হলো 5 বছর। এই মার্চে 5 বছর পূর্ণ হলো। তো আসলে এটির ব্যাকগ্রাউন্ডটা এরকম, আপনি জানেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে এখন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। তো একটা মিনি বাংলাদেশ হয়ে গেছে, স্পেশালি নিউ ইয়র্কে। রাইট। কিন্তু এবং বাঙালিদের আরেকটি বিশেষ করে একটা বৈশিষ্ট্য আছে যেটি অন্য কোনো নেশনের মধ্যে আপনি তেমন দেখতে পাবেন না। সেটি হলো বাঙালিরা কিন্তু যেখানেই থাকুক দেশের প্রতি তার যে মায়া এবং মমতা, প্রেম, এটা অতুলনীয়। আর কোনো জাতির এটি আছে বলে আমার জানা নেই। আরেকটি হলো আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের প্রতি তার যে দায়িত্ববোধ, মমত্ববোধ, এটাও আনপ্যারালেল। তো একজন বাঙালি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সে কতটা ভালো আছে মন্দ আছে সেটার চাইতেও বড় কথা হলো সে দেশে যে অবস্থান করছে তার স্বজনরা তাদের জন্য কতটা করতে পেরেছে। সেই জন্য তাদের কষ্টার্জিত মুদ্রা সবসময় তারা দেশে প্রেরণ করে থাকে, যেন তার আত্মীয় স্বজন ভালো থাকে, দেশ ভালো থাকে। তো সেই অর্থে এইখানে তেমন কোনো বাঙালি প্রতিষ্ঠান ছিল না একটি সময় পর্যন্ত যে প্রবাসীরা ওই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে ব্যাংকিং সিস্টেমে টাকা প্রেরণ করতে পারে। বেশ কবছর আগে, ধরেন আজ থেকে প্রায় 20 বছর আগে, সোনালী ব্যাংক তাদের প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে প্রথম বাঙালিদের কাছে এই বৈধভাবে রেমিটেন্স প্রেরণের জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করে। তারপরে দীর্ঘ সময় আর কোনো বাংলাদেশি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান এখানে জন্ম নেয়নি। ফলে যে চাহিদা প্রবাসীদের টাকা প্রেরণের জন্য, সেই চাহিদা মেটানোর মতো প্রতিষ্ঠানের অভাব ছিল। ঠিক তেমনি একটা সময়ে 2010-এ স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় ব্যাংক হিসাবে এগিয়ে আসলো একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যার মাধ্যমে প্রবাসীদের সেবা করা যায়। তো অ্যাকর্ডিংলি যেটা বললাম যে আমরা 2011-তে লাইসেন্স পেলাম এবং শুরু করলাম। এটি সোনালী ব্যাংকের পরে স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি দ্বিতীয় ব্যাংক এখানে আসলো এই অর্থ প্রেরণ সেবা নিয়ে। তো ঠিক ওই সময় এসে আমরা আমাদের কতগুলো বৈশিষ্ট্য, যে কেন গ্রাহকরা আমাদের কাছে আসবেন প্রবাসীরা। তো আনলাইক আদার মানি ট্রান্সফার কোম্পানি, আমরা বেশ কিছু প্যাকেজ নিয়ে আসলাম প্রবাসীদের কাছে সুবিধা নিয়ে। কারণ আমাদের ব্যাংকের মেইন অবজেক্টিভটাই ছিল যে কেবলমাত্র মুনাফা অর্জন নয়, প্রবাসীদের সেবাই মুখ্য। এবং সেইটাকে সামনে রেখে আমরা নতুন প্যাকেজ বানালাম যাতে প্রবাসীদের সেবাও করা যায় এবং আমরাও প্রবাসীদের মধ্যে স্থান করে নিতে পারি, তাদের ভালোবাসা পেতে পারি। এবং সেই লক্ষ্যে যাত্রা শুরু করি। এবং আপনি জানেন যে অন্যান্য মানি ট্রান্সফার কোম্পানির চাইতে আমাদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেটা অন্য মানি ট্রান্সফার কোম্পানিতে নাই। সেটি হলো যে আগে মানি ট্রান্সফার কোম্পানির প্রত্যেকটা মানি ট্রান্সফার কোম্পানির টাকা প্রেরণের জন্য যে সার্ভিস চার্জ, সেটা বেশ
মানে অনেক উঁচু বেশি অঙ্কের ছিল, ছিল। বেশি ছিল। আমরা এসে প্রথম সর্বনিম্ন 2 টাকা চার্জ নিয়ে মানি সার্ভিস সেবা শুরু করলাম, আচ্ছা, এবং যেখানে হাইয়েস্ট ছিল $18 সেখানে আমরা করলাম $8, যেখানে লোয়েস্ট ছিল $6 আমরা করলাম $2। $2। পরবর্তীতে আমরা এই সুবিধাগুলোকে আরও এক্সপ্যান্ড করি, যে আপনি জানেন যে এখন আমরা যারা নতুন গ্রাহক তাদের কাছ থেকে কোনো সার্ভিস ফি নেই না প্রথম দিন। তারপরে যারা সিনিয়র সিটিজেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা কোনো সিনিয়র সিটিজেনদের কাছ থেকে সার্ভিস চার্জ নেই না। তারপরেও প্রতি বছর আমরা 100 জন গ্রাহককে নির্বাচিত করি আমাদের শুভেচ্ছা দূত হিসাবে লটারির মাধ্যমে। আচ্ছা, এবং ওই 100 জন গ্রাহক পরবর্তী 1 বছর যতবারই টাকা পাঠাক কোনো সার্ভিস ফি আমরা নিয়ে নিই তাদের কাছ থেকে। অনেক সুন্দর সেবাগুলো আপনাদের। আপনারা বিশেষ করে কমিউনিটিদের সেবার জন্য যে কাজগুলো করছেন সেজন্য অবশ্যই আপনারা প্রশংসার দাবি রাখেন। সো অফিসিয়ালি আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। এবং আমি একটা জিনিস আপনি বলছিলেন যে সেকেন্ড যখন আপনারা শুরু করেন তখন আর এখন বর্তমানে যে বাঙালিদের টাকা বাংলাদেশে যে বৈধ উপায়ে টাকা পাঠানোর যে পরিমাণটা তখন এবং এখনকার মধ্যে আপনি কি ধরনের পার্থক্য লক্ষ্য করেন? হ্যাঁ, পার্থক্য আছে। এটা তো আপনি আমাদের যদি বাংলাদেশের এখন রিজার্ভ পর্যালোচনা করেন তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। রাইট। সেটি হলো যে একটা সময় ছিল, আজ থেকে 5-6 বছর আগেও রিজার্ভ ছিল মাত্র $7 বিলিয়ন বা $8 বিলিয়ন এরকম। এখন রিজার্ভের পরিমাণ $28 বিলিয়ন ছাড়িয়ে গেছে। রাইট। এই টাকাটা কি শুধুমাত্র বিদেশ থেকে যে রেমিটেন্স যায় সেটাই? না, আসলে শুধুমাত্র রেমিটেন্স না, তবে রেমিটেন্স একটি অন্যতম প্রধান উপাদান। ওকে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেভাবে গড়ে ওঠে, তো মেইনলি টাকাটা আসে রপ্তানি আয় থেকে এবং রেমিটেন্স আয়। আচ্ছা। কাজেই আপনি ধরতে পারেন $28 বিলিয়ন মধ্যে এই রপ্তানিকারকদের পরেই অবদান হলো প্রবাসী বাংলাদেশের। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা জানি যে এই কয়েকদিন আগে আমাদের যে ফেডারেল রিজার্ভ ব্যাংকে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিশাল বড় ধরনের একটা অর্থ হ্যাক হওয়া বা কেলেঙ্কারির একটা ঘটনা ঘটেছে, প্রায় মোর দেন $80 মিলিয়ন মতো। সো এই জিনিসটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে টাকাটা আমরা পত্রপত্রিকায় আসছে যে চীনের হ্যাকাররা বা অন্য কোনো দেশের হ্যাকাররা এটা হ্যাক করে ফিলিপাইন কিংবা শ্রীলঙ্কাতে টাকাটা ট্রান্সফার করেছেন, তো এইখানে কি আপনি মনে করেন যে এটা একটা হ্যাকিং নাকি বাংলাদেশ ব্যাংকেরই কোনো অসাধু কর্মকর্তা এই এই ট্রানজ্যাকশনের সাথে ইনভলভ? আসলে ইট ইজ ভেরি আর্লি টু সে টু কমেন্ট এনিথিং, বাট বিষয়টা হলো এরকম যে হ্যাক হয়েছে, টাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে গেছে, এটি সত্য। এখন তদন্ত হচ্ছে, আপনি বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে, বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ইউনিট তদন্ত করছে, ফেডারেল রিজার্ভ সিস্টেমও তাদের মতো করে এটা তদন্ত করবে। তো তদন্তের পরে একটা ডেফিনিট জানা যাবে। তবে মেইনলি যে বিষয়টা হয়েছে সেটা হলো যে আসলে বিষয়টি কি সেটা যদি আমরা জানতে চাই, সেটি হলো যে প্রত্যেক সেন্ট্রাল ব্যাংকেরই এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের সঙ্গে অ্যাকাউন্ট থাকে। যেমন এই যে একটা আমরা আলোচনা করলাম যে বাংলাদেশ ব্যাংকের কাছে এখন $28 বিলিয়ন ফরেন কারেন্সি রিজার্ভ আছে, তো রিজার্ভের একটা অংশ, বড় অংশ ফেডারেল রিজার্ভ সিস্টেমে থাকে, বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে থাকে। এটি নর্মাল ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকমই এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হলো তার গ্রাহক। সেই হিসাবে গ্রাহকের অ্যাকাউন্টের মতো ব্যক্তিগত অ্যাকাউন্টে যেরকম লেনদেন হয়, এই অ্যাকাউন্টে সেই লেনদেন হয়। তো এই লেনদেনের একটা পর্যায়ে যে অবৈধভাবে কিছু লেনদেন হয়েছে, মানে লেনদেন ঠিক বলবো না, টাকা ট্রান্সফার হয়ে গেছে, আপনি একটু আগে বললেন ফিলিপিনে গেছে, শ্রীলঙ্কাতে গেছে, মোর দেন $80 মিলিয়ন চলে গেছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট ফেডারেল রিজার্ভ সিস্টেম আছে সেই অ্যাকাউন্ট থেকে এই টাকাটা চলে গেছে বিভিন্ন অ্যাকাউন্টে। তো এখানে একজন গ্রাহক যে পর্যন্ত গ্রাহকের অনলাইন অ্যাক্সেস ব্যাংকে থাকবে, সেই অনলাইনে অ্যাক্সেস করে গ্রাহক তার ব্যক্তিগত লেনদেন সম্পন্ন করে থাকে, তার বিল পেমেন্ট হতে পারে, অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে পারে। এক্স্যাক্টলি এইভাবেই এইটার অপারেশন হয়। এখন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা ট্রান্সফার হয়েছে তখন নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের একটা ট্রান্সফার ইনস্ট্রাকশন ফেডারেল ব্যাংকের কাছে এসেছে। এখন কথাটা হলো যে এখন জানা যাচ্ছে ইনস্ট্রাকশনটা বাংলাদেশ ব্যাংক দেয়নি, এটা হ্যাকড হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার,
এবং সেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে মেলওয়্যার করে ইনফেক্টেড করে সেখান থেকে পাসওয়ার্ড পেয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তার ইনস্ট্রাকশন দিয়েছে ফেডারেল রিজার্ভ সিস্টেমে টু ট্রান্সফার দ্য অ্যামাউন্ট টু ডিফারেন্ট অ্যাকাউন্টস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। এখানে কি এই ট্রান্সফার যে রিকোয়েস্টটা, এটা কি একটা ট্রানজাকশন, কি একটা ট্রানজাকশনে এতগুলো টাকা চলে গেছে নাকি অনেকগুলো? একটি ট্রানজাকশনে এত টাকা চলে যায়নি। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত যেটা শুনতে পেয়েছি যে প্রায় 35 ট্রানজাকশন ট্রান্সফার অর্ডার ছিল। আচ্ছা, যে অর্ডারগুলোর মাধ্যমে টাকাগুলো চলে গেছে। রাইট। তো একটি ট্রান্সফার অর্ডার না, অনেকগুলো ট্রানজাকশন। অনেকগুলো। আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, ধরেন আমরা আমি পার্সোনাল ব্যাংক, আমার গ্রাহক হিসাবে যখন আমি ব্যাংকের অনলাইনে ঢুকি বা আমার বিজনেসের ব্যাংকিং অনলাইনে ঢুকি, তখন কিন্তু আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপরে আবার কিছু সিকিউরিটি কোয়েশ্চেন ব্যাংকের অনলাইনে থাকে। সো বাংলাদেশ ব্যাংক বা ফেডারেল রিজার্ভ ব্যাংকে যেহেতু অনেক বড় ধরনের ট্রানজাকশন, তাহলে তাদের সিকিউরিটি সিস্টেমটা নিশ্চয়ই আরো অনেক কঠিন। এত কঠিন সিকিউরিটি পাস করে টাকাটাকে যে ট্রান্সফার হলো, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশের বা দুই ব্যাংকের কেউ কি এটার সাথে জড়িত আছে বলে কি আপনি মনে করেন? আসলে আমি আগেই বললাম যে তদন্ত হচ্ছে, রাইট। মানে আগ থেকেই আমরা শুধু কমেন্ট করতে পারি বা অনুমান করতে পারি, কিন্তু এটি আসলে কি ঘটেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি বা জানা যাবে না। তবে আপনি যেটা বলেন ইট ইজ ট্রু, যখন ট্রান্সফার অর্ডারগুলো আসছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের কাছে, ফেডারেল রিজার্ভ সিস্টেমও তার যে সিকিউরিটি মেজার বা একটা কাস্টমার অ্যাকাউন্টকে প্রটেক্ট করার জন্য তাদের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি নিশ্চয়ই তারা অ্যাপ্লাই করেছে, করার কথা। আর সেটা করে থাকলে বাংলাদেশ ব্যাংকও এতগুলো ট্রান্সফার অর্ডার আসলো সেন্ট্রাল এখানকার ফেডারেল রিজার্ভ সিস্টেমের কাছ থেকে, এটা কনফার্মেশনের জন্য কোনো মেসেজ গেছে কিনা, যদি যে থাকে সেই মেসেজগুলো রেসপন্ড বাংলাদেশ ব্যাংক করেছে কিনা, রাইট, এটা তো অবশ্যই একটা মানে প্রশ্নের বিষয়। প্রশ্ন, তবে তদন্তে বেরিয়ে আসবে। আমরা যতটুকু জানি এটা হওয়ার কথা, এটা কেবলমাত্র ট্রান্সফার রিকোয়েস্ট এসছে আর ফেডারেল রিজার্ভ সিস্টেম উইদাউট চেকিং এনিথিং এটা ট্রান্সফার করে ফেলেছে, এমনটি হওয়ার কথা নয়। কারণ আপনি যেটা বলেছেন সত্যি, এত বড় লেনদেন, আর যেখানে ব্যাংকার হলো ফেডারেল রিজার্ভ সিস্টেম, গ্রাহক হলো আরেকটি ব্যাংক বা দেশের সেন্ট্রাল ব্যাংক, কাজে এখানে তো টপ মোস্ট সিকিউরিটি মেজার থাকার কথা ছিল। তবে নেগলিজেন্স থাকতে পারে কারো পক্ষ থেকে। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো অনেক কথা বলবো, ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক নিতে হবে আমাদের, কেমন? ওকে। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেস টক। সাথে আছে আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ মালেক। আমরা কথা বলছিলাম ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে টাকাটা ট্রান্সফার হয়েছে এবং ওনাদের ব্যাংকের এক্সচেঞ্জ নিয়ে অনেক কথা, আরও অনেক কথা বলবো। আমরা ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক নিচ্ছি। কমার্শিয়াল ব্রেক শেষে আবারও আপনাদের মাঝেই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন টাইম টেলিভিশনে। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টাইম টিভিতে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিস্টকে। সাথে আছি আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ মালেক। আমরা কথা বলবো আবারও আমাদের অতিথির সাথে। আবারও স্বাগত। কথা বলছিলাম আমরা ফেডারেল রিজার্ভ ব্যাংকের ট্রান্সফার হয়ে যাওয়া টাকা নিয়ে। তো আপনি এই বিষয়ে যেটি বলছিলেন যে কারো মানে নেগলিজেন্সি থাকতে পারে, তো আপনি কি মনে করেন বাংলাদেশের আমরা একটা জিনিস দেখি যে সরকারি ব্যাংকগুলা মানে বিশেষ করে গ্রাহক সেবাই বলেন, মানে আপনি বাংলাদেশে যখন সোনালী ব্যাংকে কাজ করেছেন, বাংলাদেশের একটি সরকারি ব্যাংক, সো সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে যে গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিস এত মানে কেন, আপনার এত পার্থক্য কেন? আসলে পার্থক্য, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, পার্থক্য আছে। তো পার্থক্য শুধু একটি কারণ বলা যাবে না পার্থক্যের জন্য। প্রধান কারণ হলো অ্যাটিটিউড প্রবলেম। আচ্ছা, অর্থাৎ যারা সরকারি ব্যাংকে চাকরি করেন তারা কতটা প্রফেশনাল অ্যাটিটিউড থেকে সার্ভিসটা দিচ্ছেন, কতটা কমিটমেন্ট আছে। তো এখন এই
কমিটমেন্ট বা প্রফেশনালিজমটা আসে কখন? যখন একজন এমপ্লয়িকে আপনি তার যথোপযুক্ত পারিশ্রমিক দিবেন, সে তখন ইন্সপায়ার্ড হবে তার টপমোস্ট প্রায়োরিটি দিয়ে কাজটা করার জন্য। কিন্তু আপনার যদি সেটা না করেন, তাহলে কিন্তু আপনি ডিসস্যাটিসফ্যাকশন যদি থাকে, তাহলে কিন্তু ওই এমপ্লয়ির কাছ থেকে আপনি বেটার সার্ভিস পাবেন না। তাহলে আপনি বলছেন কি এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের অভাব বাংলাদেশের সরকারি? আমি তো বললাম যে একটি মাত্র কারণকে আপনি দায়ী করতে পারবেন না, এটি একটি কারণ। আচ্ছা, আরেকটি কারণ হলো প্রফেশনালিজম, দৃষ্টিভঙ্গিটা কতটা পেশাগত। রাইট। সরকারি ব্যাংকের, আমি সরকারি ব্যাংকের লোক সেই হিসেবে বলছি যে সরকারি ব্যাংকারদের এখন যারা কাজ করেন তাদের মধ্যে প্রফেশনালিজমটা ওইভাবে আসেনি। আচ্ছা। আর আরেকটি কারণ হলো দায়বদ্ধতা। অর্থাৎ একটা সরকারি ব্যাংকের একজন কর্মকর্তা যত অন্যায় করুক, সহজে কিন্তু তার চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অনেক প্রসিডিউরস আছে, সে কারণে সে ড্যাম কেয়ার থাকে। কাজে সে মানে ভীতিহীনভাবে কাজ করে, যে খারাপ আচরণ করলেও তার প্রমোশনের সমস্যা হবে না, তার বদলিও হবে না, তার চাকরিও যাবে না। কিন্তু একটা প্রাইভেট ব্যাংকের যারা এমপ্লয়ি থাকেন, ব্যাংকার থাকেন, তারা জানেন তার চাকরিটি অত স্থায়ী নয়। কাজেই তার ব্যক্তিগত দায়িত্ব অবহেলার কারণে যে কোনো মুহূর্তে তার চাকরি চলে যেতে পারে। রাইট, এটা একটা বড় ধরনের, এটাও একটা কারণ। তো সবকিছু মিলিয়েই, আর অ্যাজ এ হোল আপনি যদি ম্যাক্রো লেভেলে চিন্তা করেন, গভর্নমেন্ট ব্যাংক ডাজন্ট বদার তার কাস্টমার আসছে কি যাচ্ছে। আচ্ছা, কেমন? সে জানে সে সরকারি ব্যাংক, তার কিছু নির্দিষ্ট গ্রাহক আছে, তারা তো আসবেই। আচ্ছা, সরকারি ব্যাংক হিসেবে একটা আস্থা মানুষের কাছে আছে, মানুষ খারাপ সেবা পেলেও তার কাছে যাবে। আচ্ছা, আপনি কি মনে করেন এই দৃষ্টিভঙ্গিটা সরকারি ব্যাংকের হওয়া উচিত? অবশ্যই। আমি তো মনে করি আপনি এখানে সরকারি বেসরকারি পার্থক্যটা শুধু মালিকানায়, রাইট, মালিককে, কিন্তু ব্যাংকিং তো মালিকের উপর ডিপেন্ড করে না। ব্যাংকিং তো একটা ইটসেলফের ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রিতে আপনাকে টিকে থাকতে গেলে ওই ইন্ডাস্ট্রির উপযোগী মানসিকতা আপনাকে তৈরি করতে হয়, আর মালিককে সেটা বড় কথা নয়, তাই না? আর আরেকটা জিনিস হলো যে আপনি যদি ডেডিকেট না থাকে, আপনার ডেডিকেশন না থাকে, আপনি নিজে ডেডিকেটেড না হন, তাহলে তো আপনার কাছ থেকে ওই সার্ভিস লেভেলটা ওই রকম স্যাটিসফ্যাক্টরি হবে না। তো সেই জন্যই আলটিমেটলি এই অ্যাটিটিউড থাকবে না। ইয়াং জেনারেশন উইল কাম আউট, তারা আসবে, তারা গভর্নমেন্ট ব্যাংকে চাকরি করবে, তারা প্রাইভেট ব্যাংকে চাকরি করবে, তারা মোর প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে আসবে, এবং একটা সময় দেখবেন যে সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকের মধ্যে ওই পার্থক্যটা আগের মতো থাকবে। আচ্ছা, ভালো হবে। একটা বিষয় আপনি বলছিলেন যে প্রফেশনালিজমের অভাব। তো আমরা যতদূর জানি আমার অভিজ্ঞতা থেকে, বাংলাদেশে যে চাকরির যে সিস্টেম নিয়োগ, যারা ভালো ট্যালেন্ট স্টুডেন্ট তারা কিন্তু সবার ফার্স্টে গভর্নমেন্টের কোনো একটা ব্যাংকে বা প্রতিষ্ঠানে চেষ্টা করেন। তাহলে তো নিশ্চয়ই এই ট্যালেন্ট ছেলেরা অবশ্যই তাদের প্রফেশনালিজমের অভাব থাকার কথা নয়। তাহলে কেন এটা হচ্ছে? এটা কি তাহলে এই প্রতিষ্ঠানে যখন ঢুকে তখন সেখানকার ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, সেই কারণেই কি সে ভায়োলেট হয়ে যায় এবং সে আনপ্রফেশনাল হয়ে যায়? আপনি ঠিকই বলেছেন, এনভায়রনমেন্ট সাংঘাতিক একটা জিনিস। অর্থাৎ আপনি একজন যত ভালো মানুষই, যত ভালো এমপ্লয়ি হন না কেন, আপনি কোন এনভায়রনমেন্টে কাজ করছেন, ওই প্রতিষ্ঠানের ওভারঅল অ্যাটিটিউডটা কি, সেটা কিন্তু আপনার মধ্যে প্রভাব ফেলবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এখন কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু ভালো ছেলেমেয়েরা সরকারি জবে যাচ্ছে না। এখন কর্পোরেট কালচার বাংলাদেশে বিল্ড আপ হয়ে গেছে। এখন কিন্তু একটা ভালো ছেলে প্রথমে কি করে, সে যায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার জন্য, রাইট। তারপরে যখন অন্য কোথাও এরকম একটা ভালো প্রতিষ্ঠানে না যেতে পারে, তখন সে বিসিএস পরীক্ষা দিচ্ছে বা গভর্নমেন্ট ব্যাংকে যাচ্ছে, অন্য কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে। তো প্রথমে কিন্তু চেষ্টা করে কর্পোরেট ওয়ার্ল্ডে সে ঢুকতে পারে কিনা, মাল্টিন্যাশনাল কালচারে সে যেতে পারে কিনা। যে কারণে আপনি খেয়াল করে দেখবেন যে একজন সচিবের ছেলে মেয়ে কিন্তু এখন আর সচিব হচ্ছে না, পাবলিক সার্ভিসে যাচ্ছে না। একটা চেঞ্জ হচ্ছে, পারসেপশনটা আস্তে আস্তে, কারণ এখন তো একটা গ্লোবাল এনভায়রনমেন্টে কাজ হচ্ছে। বাংলাদেশও তার বাইরে নয়। বাংলাদেশের মতো একটি দেশ গ্লোবাল কর্পোরেট কালচারে যেখানে এখন আছে, ইটস রিয়েলি মানে অ্যামেজিং। আপনি এটা চিন্তা করতে পারবেন না যে এত দ্রুত পরিবর্তন হচ্ছে। কাজেই এখন কিন্তু বরং
প্রাইভেট প্রতিষ্ঠানে, কর্পোরেশনে বা মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টে যারা আসছে তারা কিন্তু আরো বেশি চৌকস এবং মেধাবী লোক আসছে। তো যে কারণে আর ওই যে বললাম ওইখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, ওইখানে তার প্রাইজও আছে, যার ফলে ওইখানে সে যে ডেডিকেশনে কাজ করবে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে ওইভাবে ইভালুয়েট তো হচ্ছে না। একজন ভালো অফিসার গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কাজ করছে কিন্তু সে কি তার যথাযথ মূল্যায়ন হচ্ছে ওখানে, যার ফলে ডিসহার্টেড হয়ে যাচ্ছে। আপনি যদি গ্রিভেন্স থাকে একজন এমপ্লয়ির মধ্যে, আপনি তার কাছ থেকে কোনো মতেই ভালো সার্ভিস আশা করবেন না। এত অনেক ভালো এফোর্ট দিয়ে যখন অবশ্যই সে ওইটার কোনো অবশ্যই আপনি ভালো এফোর্ট দিয়ে অ্যাকনলেজমেন্ট পায় না, তখন কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি যখন কাজ করছেন ভালো কিন্তু দেখছেন যে প্রমোশন পাওয়ার সময় আপনি প্রমোশনটা পেলেন না, আরেকজন তদবিরের জন্য প্রমোশন পেয়ে গেল, রাইট? তো ন্যাচারালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট একবার দুবার, তারপরেই ওই এমপ্লয়িটি ডিসহার্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো তার কাছে আপনি কি করে ভালো সার্ভিস আশা করতে পারেন? আরেকটা জিনিস হলো যে এই যে ব্যাংকিংটা কিন্তু হাইলি সফিস্টিকেটেড একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, রাইট? তাই না? এখন এইটা আপনার মননে, মেধায় এবং আপনার মনের মধ্যে সেটা লালন করতে হবে। যদি সেটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ব্যাংকার হতে পারবেন না। কারণ আপনার সেবা, আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি সেবা করছেন। কারণ ব্যাংক তো দেশের অর্থনীতির মানে হার্ট বলতে পারেন। ব্লাড সার্কুলেশনটা হার্ট থেকে, ঠিক তেমনি ভাবে দেশের অর্থনীতির ব্যাংক মূল চালিকা শক্তি। কাজেই আপনাকে ওই কমিটমেন্টও থাকতে হবে, ওই ডেডিকেশন থাকতে হবে যে আমি সেবা করছি, আমি শাসন করছি না, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি বলেই এমন না যে আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর, নট লাইক দ্যাট, আই এম এ পাবলিক সার্ভেন্ট। সেইটা আগে আপনাকে বিশ্বাস করতে হবে ব্যক্তিগতভাবেও, তারপরে ওভারঅল এনভায়রনমেন্ট তো আসি, সবকিছু মিলিয়েই উন্নতি হয়। তবে আমি কিন্তু ফ্রাস্ট্রেটেড নই। বাংলাদেশে ব্যাপক চেঞ্জ হয়েছে। আমরা যখন আজ থেকে ৩৫ বছর আগে ব্যাংকে কাজ শুরু করেছি তখন যে সিচুয়েশন ছিল এখন সেটা নাই, মাস মোর বেটার, অনেক চেঞ্জ হচ্ছে এবং আরো হবে এবং খুব শীঘ্রই আপনারা সে চেঞ্জ দেখতে পাবেন। আপনি দীর্ঘদিন থেকে ব্যাংকিং লাইনে, অলমোস্ট 35 ইয়ার্স আপনি বললেন, এবং নিউ ইয়র্কেই অলমোস্ট 16 ইয়ার্স থেকে আপনি এই মানুষকে সেবা দিচ্ছেন। তো প্রথম আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনি পড়াশোনা কোথায় করলেন, তারপরে কিভাবে আপনি প্রথম এই ইন্ডাস্ট্রিতে আপনার যাত্রা শুরু হলো? আসলে বাংলাদেশে যে জিনিসটা ছিল আজ থেকে 35 বছর আগের কথা, তখন কিন্তু আপনার পড়াশোনা এবং কেরিয়ার ওইভাবে এক করে দেখা হতো না। রাইট। পড়াশোনা করতে হতো পড়াশোনা করার জন্য, তারপরে যখন যে চাকরি পেত সেই চাকরিতে জয়েন করতো। ওইভাবে প্ল্যান করে যে আমি এই ক্যারিয়ারে যাব, ওই প্ল্যান করে পড়াশোনা একমাত্র প্রফেশনাল এডুকেশন ছাড়া জেনারেল এডুকেশন তেমন ছিল না। যে কারণে আপনি দেখবেন ব্যাংকে সব ধরনের ডিসিপ্লিনের লোকই কিন্তু ব্যাংকে আছে। তো আমি পড়াশোনা করেছি, আমি ঢাকা কলেজে পড়াশোনা করে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন আমি পড়াশোনা করেছি ইংরেজি সাহিত্যে। আমি ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করে আমার প্রথম কর্মজীবন শুরু করি একটি সরকারি কলেজে প্রভাষক হিসাবে। ওখানে আমি বছর 3 কাজ করি, তারপরে আমি সোনালী ব্যাংকে জয়েন করি ব্যাংকার হিসাবে। তারপর থেকেই তো ব্যাংকার হিসেবে নিজেকে প্রস্তুত করেছি এবং আমার একাডেমিক ডিসিপ্লিন যাই থাকুক, ব্যাংকার হিসেবে নিজেকে অ্যাডজাস্ট করতে আমার সময় লাগে, কারণ আমি ভালোই করছেন, যেখানেই কাজ করেছি ফুল কমিটমেন্ট নিয়ে কাজ করেছি। এবং এখানে এসেও আমি সোনালী এক্সচেঞ্জে কাজ করতাম। তারপর থেকে আমি সবসময় কিন্তু এই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছি, আমি কখনো ট্রাই করিনি আদার ইন্ডাস্ট্রিতে। কারণ আমি দেখেছি যে এই ইন্ডাস্ট্রিতে থেকে যত ডাইরেক্টলি আপনি প্রবাসীদের সেবা করতে পারবেন, আর কোথাও যে হয়তো আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন কিন্তু সেবা করার সুযোগটা আপনি পাবেন না। খুবই চমৎকার বলছেন। আমি খুব সংক্ষেপে জানতে চাচ্ছিলাম আপনাদের স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের যে সেবাগুলো আপনারা গ্রাহকদেরকে দিয়ে থাকেন, একটু যদি বলেন তাহলে অনেকেই হয়তো উপকৃত হবে বা আপনাদের কাছে আসবে। আপনাদের কি কি সেবা দিয়ে থাকেন? না, আমাদের তো যে কোনো বিজনেস মানেই তো হলো যে এখানে বাই অ্যান্ড সেল, রাইট? অ্যান্ড বাই অ্যান্ড সেল থাকা মানেই হলো যে সেখানে একটা কমোডিটি বা পণ্য আছে। তো আমাদের এটাও কিন্তু বিজনেস, বাট একটু ডিফারেন্ট টাইপের বিজনেস। সেটা কি মানে সার্ভিস ইন্ডাস্ট্রি আমরা, এবং আরও স্পেসিফিক করে বলতে গেলে ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি। তো আমাদেরও কিন্তু পণ্য আছে, সেই পণ্যটা কি? ফরেন কারেন্সি রিজার্ভ। যেমন ধরেন আমরা আমাদের কাস্টমার কাছ থেকে কিনছি ডলার এবং সেই ডলার বাংলাদেশে বিক্রি করছি, টাকা বেনিফিশিয়ারিকে আমরা টাকা দিচ্ছি। কিন্তু তারপরে ওই যে বললাম আমরা কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি। কাজেই আমাদের যারা কাস্টমার, আমি মনে করি
যে কোনো এখন বাংলাদেশেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুরু হয়ে গেছে, সবই ইলেকট্রনিক, আর ম্যানুয়ালি কিছুই হচ্ছে না। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে টাকা পাঠান না কেন, আপনার বেনিফিশিয়ারি কিন্তু বাংলাদেশের অন টাইম টাকা পেয়ে যাচ্ছে। রাইট। কিন্তু কথা হলো যে আপনি কতটা সেবা নিশ্চিত করতে পারছেন গ্রাহকদের। গ্রাহকরা কিন্তু এটা আজকাল এখানকার যারা প্রবাসী গ্রাহক আছেন তারাও কিন্তু সচেতন হয়ে গেছে। তারা এখন দেখে যে আমি যেখানেই যাই আমি আমার টাকা বাংলাদেশের বেনিফিশিয়ারি যাবে, কিন্তু আমি কোথায় কমফোর্ট ফিল করব, অর্থাৎ আমি আমার এন্ডে বেস্ট সার্ভিসটা পাচ্ছি কিনা। তো আমরা সেটি দেওয়ার চেষ্টা করি এবং আমার বিশ্বাস যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে কাজ করে, যদি সেবার উৎকর্ষতায় আপনি বিবেচনা করেন আমরা টপে আছি, গ্রাহকরাও সেটা মূল্যায়ন করবেন। যে কারণে 5 বছরের মধ্যে আমাদের কাস্টমার সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। আমরা নিউ ইয়র্কে 6টি এবং লস অ্যাঞ্জেলেসে একটি শাখা স্থাপনের মাধ্যমে 7টি শাখার মাধ্যমে সেবা করছি এবং এখন আমাদের মান্থলি রেমিটেন্সের পরিমাণ মোর দ্যান $4 মিলিয়ন। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। কাজেই বাই দিস টাইম স্ট্যান্ডার্ড এক্সপ্রেস একটি ব্র্যান্ড হয়ে গেছে এবং একটা ট্রাস্টেড হোম ফর সেন্ডিং মানি। আশা করি গ্রাহকরা সেটা মনে করেন। ওটা একটাই যে সেবার উৎকর্ষতায় আমরা অনন্য। আরেকটি জিনিস হলো যে প্রফেশনালি দক্ষ জনশক্তি। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 20 থেকে 25 জন লোক কাজ করেন এবং সবাই ব্যাংকার এবং হাইলি এডুকেটেড। যে কারণে আমরা যে কোয়ালিটি সার্ভিস দেই আশা করি অন্য কোম্পানিতে এই কোয়ালিটি সার্ভিস পাবে না। আর একটা আবহাওয়া আমরা সৃষ্টি করি, এনভায়রনমেন্ট সৃষ্টি করি আমাদের কোম্পানিতে, যেটা অন্য কোম্পানিতে নাই। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মালেক আপনাকে। আপনার সাথে গল্প করে অনেক ভালো লেগেছে। আরও অনেক কিছু বলার ছিল, জানার ছিল। আমাদের যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা আছে, সো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আর যারা দর্শক এই অনুষ্ঠান দেখলেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠান, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করুন, আর দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিন। তাহলে যেমন দেশ উপকৃত হবে, এখানে একটি দেশীয় প্রতিষ্ঠান দাঁড়াবে এবং বাংলাদেশের অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এই প্রতিষ্ঠানগুলোতে। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছিলেন বিচ টক। আমার সাথে ছিলেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও অ্যান্ড প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মালেক। আমরা কথা বলছিলাম স্ট্যান্ডার্ড এক্সপ্রেস সম্পর্কে এবং বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ইকবাল ফেরদৌস বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।